শুধু স্মরণ করিয়ে দিতে চাই, আমরা কিন্তু 2024-এর জুলাই আগস্টের শুধু কর্মী নই, আমরা 2006 সালের 28 অক্টোবরের সেই সংগঠন যারা একা গোটা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করে সেদিন তাদেরকে পরাজিত করে বাংলাদেশ বিনির্মাণ করেছিলাম। 2006 সালের 28 অক্টোবর সংগঠিত হয়েছিল মূলত 2001 থেকে 6 সাল পর্যন্ত 4 দলীয় জোট সরকারের যে সফলভাবে দেশ পরিচালনার ধারাবাহিকতাকে বিঘ্নিত করার জন্য এবং একটি শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনায় মাঝখানে ছেদ ঘটিয়ে মানবিক রাষ্ট্রকে পাশবিক রাষ্ট্রে পরিণত করাই ছিল 2006 সালের 28 অক্টোবরের মূল লক্ষ্য। এবং 2006 সালের 28 অক্টোবর মানবিক রাষ্ট্র থেকে বাংলাদেশ মূলত 2024 সালের 5 আগস্ট পর্যন্ত একটি পাশবিক রাষ্ট্রে পরিণত করার চক্রান্তের শুরু ছিল 2006 সালের 28 অক্টোবর। 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সফল হয়েছিল, কিন্তু 2006 সালের 28 অক্টোবর এই 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পাটাতন নির্মাণ করা হয়েছিল। 24 সালের জুলাই আগস্টে সর্বস্তরের জনতা লড়াই করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে। আর 2006 সালের 28 অক্টোবর পল্টন সহ ঢাকা সহ সারা দেশে আওয়ামী লীগের বিরুদ্ধে 14 দলের বিরুদ্ধে লড়াই করেছিল শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। মহান আল্লাহ তাআলার দয়া এবং জনগণের ভালোবাসার সাথে নিয়ে আমরা 12 ঘন্টা লড়াই করে সেদিনই প্রথম আওয়ামী লীগ পরাজয় ঘটিয়েছিলাম। খুনি হাসিনা যেদিন আগের দিন ঘোষণা করেছিল লগি বৈঠা নিয়ে সবাইকে ঢাকায় আসার জন্য, সম্মানিত সুধী মণ্ডলী, সাংবাদিক বৃন্দ, আপনাদের এটা খুব স্বাভাবিকভাবে প্রশ্ন হওয়ার কথা যে ঢাকার মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় নেতাকর্মীদেরকে লগি বৈঠা নিয়ে একজন স্বাভাবিক সুস্থ মানুষ, একটা দলের নেতৃত্ব পরের কথা, রাজনৈতিক কর্মী তো পরের কথা, একজন সুস্থ স্বাভাবিক সাধারণ মানুষও তার নেতাকর্মীদেরকে লগি বৈঠা নিয়ে ঢাকায় আসার নির্দেশ দেওয়ার কথা না। এবং এটা সাধারণ কোনো নির্দেশ ছিল না, এটা ছিল একটা পাশবিক নির্দেশ। সেই নির্দেশের বিরুদ্ধে আজকে কোন কোন ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামীকে কেউ কেউ প্রশ্ন করে থাকেন যে জামাত ইসলামী কোন কোন জায়গায় সংঘাত, কোন কোন জায়গায় রক্তাক্ত পরিবেশ, কোন কোন ক্ষেত্রে আমাদেরও হাতে তারা নাকি অস্ত্র দেখেন। সাংবাদিক বৃন্দ, 2006 সালের 28 অক্টোবর আমরা আমাদের ভাইদের শহীদ হতে হয়েছে, কিন্তু আমাদের হাতে তারা খুব চেষ্টা করেও একটা ছোট এক হাতের লাঠি ছাড়া তারা কিছুই দেখাতে পারেনি। অথচ আমাদের বিরুদ্ধে প্রকাশ্যে AK-47 সহ পিস্তল নিয়ে আমাদের উপরে মুহুর্মুহুর ককটেল বিস্ফোরণ সহ গুলি চালিয়ে আমাদের 13 জন ভাইকে শুধু ঢাকাতেই শহীদ করা হয়েছে। আমাদের হাতে একটা লাঠি তারা গোল চিহ্ন দিয়ে ঢুকিয়ে বলেছিল, দেখিয়ে বলেছিল এই হচ্ছে নিজামী মুজাহিদের সেনাপতিরা। একটা লাঠি হাতে যদি সেনাপতি হওয়া যায়, আমি পরিষ্কার ঘোষণা করছি ওই এক লাঠি হাতে সেনাপতিদেরকে বাংলাদেশে আগামী দিনে আর কেউ পরাজিত করতে পারবে না। কারণ আমরা সেদিন একটা লাঠি হাতে শুধু যাইনি, আমরা মানুষের ভালোবাসা, আল্লাহর উপরে ভরসা করে আমাদের জনশক্তির ত্যাগ এবং কোরবানির সর্বোচ্চ নাজরানা দেশের জন্য, গণতন্ত্রের জন্য। সেদিন তারা গণতন্ত্রকে হত্যা করে কবর রচনা করে একটা অগণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের জন্য বাংলাদেশকে পথ হারিয়ে বিপদগামী একটা বাংলাদেশ নির্মাণের জন্য শেখ হাসিনা লগি বৈঠার রাজনীতি সেদিন রচনা করেছিলেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের সেদিন নেতৃবৃন্দ অত্যন্ত সাহসিকতার সাথে, অত্যন্ত দৃঢ়তার সাথে সেই পরিস্থিতি মোকাবেলায় যে ভূমিকা রেখেছিলেন, ফলশ্রুতিতে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আজকে 2024-এর এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের ভিত সেদিন রচিত হয়েছিল। সেদিন নিজামী ভাই, সেদিন শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই, তাদেরকে ওখানে যাওয়ার জন্য আমাদের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছিল যদি না যাওয়া হয় তাহলে ভালো হয়। ওনারা বলেছিলেন যদি আমরা না যাই তাহলে কর্মীরা ওখানে থাকবেন কি করে।
তারা শুধু যান নাই, তারা বক্তব্য দিয়েছেন। এবং যখন নিজামী ভাই বক্তব্য শুরু করেন, তখন নতুন করে আওয়ামী লীগের তৎকালীন দুষ্কৃতিকারী সন্ত্রাসী হায়েনারা নিজামী ভাই, মুজাহিদ ভাই এবং মঞ্চ লক্ষ্য করে যখন তারা ককটেল এবং গুলি বর্ষণ করা শুরু করেন, নিজামী ভাইকে বলা হয়েছিল আপনি একটু বসে গেলে, নিরাপত্তার জন্য এখন বসে যাওয়া প্রয়োজন। উনি বসেছিলেন। উনি তখন বলেছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির তো দূরের কথা, একজন সহযোগী, একজন সমর্থক অন্যায়ের বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে মাথা নত করার ইতিহাস নেই, আজকেও হবে না এবং ভবিষ্যতে ওটা হবে না। তিনি সেদিন বসে যাননি, দাঁড়িয়েছিলেন এবং সেই মেহুমুহুর ককটেল বিস্ফোরণের বিরুদ্ধেই তিনি দাঁড়িয়ে অত্যন্ত দৃঢ়তার সাথে শান্তিপূর্ণভাবে তিনি তার বক্তব্য, দিক নির্দেশনামূলক কথা তিনি শেষ করেছিলেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সুতরাং বাংলাদেশ জামাত ইসলামীকে আজকে যারা নতুন করে বিশ্লেষণ করেন, 2006 সালের 28 অক্টোবর আমাদের জন্য একটা মাইল ফলক। সেদিন শহীদ জসিম ভাইকে লাঠি দিয়ে সাপের মতো পিটিয়ে হত্যা করা হয়েছে। এই অমানবিক চিত্র তো আমরা সবাই বলেছিলাম এটা ওই দিন শেষ হয়ে যাওয়ার কথা। ওই দিন তো 4 দলীয় জোট ছিল। তাহলে আজকে তো প্রশ্ন হওয়া উচিত, 4 দলীয় জোট যদি হয়, সেই জোট সরকারের শেষ ক্ষমতা হস্তান্তরের দিন শুধুমাত্র জামাত ইসলামী এবং ছাত্র শিবিরকে টার্গেট করে, আওয়ামী লীগ আমাদেরকে টার্গেট করে কেন আমাদের বিরুদ্ধে সেদিন মাঠে নেমেছিল? ঠিক একইভাবে আপনি দেখবেন এই আওয়ামী লীগ 2024 সালের জুলাই আগস্টে নিষিদ্ধ করার তালিকায় শুধুমাত্র জামাত ইসলামী ছাত্র শিবিরকে রেখেছিল। 2006 সালের 28 অক্টোবরও তারা জামাত ইসলামী ছাত্র শিবিরকে টার্গেট করেছে। 2024 সালের জুলাই আগস্টে শুধুমাত্র জামাত ইসলামী ছাত্র শিবিরকে টার্গেট করেছে। এর দ্বারা প্রমাণিত হয় বাংলাদেশের দেশপ্রেমিক দল হিসাবে, জনগণের সংগঠন হিসাবে জামাত ইসলামী ছাত্র শিবিরকেই শুধুমাত্র তারা শক্তিশালী প্রতিপক্ষ মনে করেছে বলেই আমাদেরকে তারা টার্গেট করেছিল। সেই জন্য আধিপত্যবাদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই সংগঠন জামাত ইসলামী এবং ছাত্র শিবিরকে যদি শেষ করে দেওয়া যায়, তাহলে আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদরা মনে করে তারা তাদের মতো এই বাংলাদেশকে আবার ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদের দিকে নিয়ে যেতে পারবে। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, সেদিন 12 ঘন্টা লড়াইয়ে আমাদের ভাইদের শহীদের কফিন সামনে রেখে আমরা 1 সেকেন্ডের জন্য যেমন থেমে যায়নি, নিস্তব্ধ, নিথর হয়নি, আজকের নতুন ফেসিবাদের এই সময়ে যদি কেউ জামাত ইসলামীকে চোখ রাঙিয়ে আমাদেরকে করে মসজিদে হামলা করে আমাদের মা বোনদেরকে আবার তাদেরকে ভয়ভীতি দেখিয়ে সাধারণ নাগরিকদের জিহ্বা কেটে ফেলা, তাদেরকে সুষ্ঠুভাবে ভোট কেন্দ্র থেকে বাড়িতে ফিরে যেতে না দেওয়ার নতুন করে আবার হুমকি দেওয়া হয়, তাহলে তাদেরকে শুধু স্মরণ করিয়ে দিতে চাই, আমরা কিন্তু 2024-এর জুলাই আগস্টের শুধু কর্মী নই, আমরা 2006 সালের 28 অক্টোবরের সেই সংগঠন যারা একা গোটা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করে সেদিন তাদেরকে পরাজিত করে বাংলাদেশ বিনির্মাণ করেছিলাম। আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সেই আওয়ামী লীগ ফ্যাসিবাদের নতুন পদধ্বনিতে যারা বাতাস দিচ্ছেন, যারা মনে করেন আওয়ামী লীগ আবার ফিরে আসবে, যারা মনে করেন ইনক্লুসিভ নির্বাচনের জন্য সবাই মিলে অংশগ্রহণ করা দরকার, সেদিনও কিন্তু জামাত ইসলামী ছাত্র শিবিরের 2006 সালের 28 অক্টোবরের এই পল্টনের মাঠে এবং সারা বাংলাদেশে আমাদের পাশে দেশবাসী ছাড়া অন্য কাউকে আমরা পাই নাই। সেদিন প্রশাসনকে ফোন করে পাওয়া যায় নাই। সুতরাং নিরপেক্ষতার বিচারে আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনে আমরা বলবো রাজনৈতিক দলগুলো লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের জন্য জুলাই সনদের ভিত্তিতে, আইনি সনদের ভিত্তিতে আইনি ভিত্তি রচনা করার মধ্য দিয়ে একটা নির্বাচন যেন অনুষ্ঠানের দিকে আমরা যেতে পারি। তাহলেই 2006 সালের 28 অক্টোবর যে পথ হারানো বাংলাদেশ, সেই পথ হারানো বাংলাদেশ খুঁজে পাবে নতুন পথের সন্ধান বাংলাদেশ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। অ্যাডভোকেট শিশির মনির আগামীকাল শুক্রবারের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারির দাবি জানিয়েছে জামায়াতে ইসলাম। নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জামায়াত রাষ্ট্র সংস্কারে দেওয়া ঐকমত্য কমিশনের প্রস্তাবগুলোর পূর্ণ বাস্তবায়ন চায়, সেজন্য আগামীকালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। সরকার চাইলে আজ রাতের মধ্যেও সেটি করতে পারে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির পর গণভোটের আয়োজন করতে হবে।
এবং তিনি যেটা বলছেন যে জামাত জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করার দাবি জানিয়েছে। এমনিতে একই দিনে নির্বাচন ও গণভোট হলে রাজনৈতিক দলের নেতারা নিজ নিজ দলের প্রার্থীকে জেতাতে ব্যস্ত থাকবেন, এর ফলে গণভোটের গুরুত্ব হারাবে বলে মনে করে জামায়াত। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে জামায়াতে ইসলাম কি তাড়াহুড়া করছে কিনা, মানে শুক্রবারের মধ্যেই আদেশ জারি করতে হবে, তারপরই গণভোটের ডেট ফিক্স করতে হবে, একই দিনে যদি জাতীয় নির্বাচন ও গণভোট হয় তাহলে যেটা অনেকেই বলছে বা বিএনপি বলার চেষ্টা করছে যে রাষ্ট্রের খরচ বাঁচবে, রাজনৈতিক দলগুলো একসঙ্গে দুটি বিষয় প্রচারণা করতে পারবে। দুটি ভিন্ন সময়ে গণভোট ও জাতীয় নির্বাচনের চেয়ে একই দিনে হওয়া ভালো কিনা জানতে চাই। নির্বাচন কমিশনের প্রস্তুতির বিষয়ও তো আছে, নভেম্বরে আসলে নির্বাচন কমিশন গণভোটের মতো এত বড় আয়োজন করতে পারবে কিনা। একটা বিষয় কি খেয়াল করেছেন যে বিএনপি কেন নায়ের দিকে রওনা দিল? তাতে বিএনপির লাভ কি হবে, এই রাষ্ট্রের কি লাভ হবে? একটা সংস্কার প্রক্রিয়ার বিরুদ্ধে কেন বিএনপি দাঁড়াতে যাচ্ছে? যে শুধুমাত্র তাদের মতো হয় নাই তাই ডিসেন্টিং দিয়েছে, ঐকমত্য কমিশন ডিসেন্টিংটা অ্যাকসেপ্ট করে নাই, না করে গণভোটে পাঠাচ্ছে, তাতে বিএনপি এত ক্ষিপ্ত হলো কেন? এই প্রশ্নের জবাব যদি আপনি খোঁজেন তাহলে সকল ফলের বিড়াল এখানে বের করা সম্ভব। আমি তো মনে করি এটা শুধুমাত্র আমিত্ব, অহংকার বোধ এবং নিজের মতামতের বিরুদ্ধে কোনো কিছু মেনে নেওয়া যাবে না, এই জিনিসটাকে এস্টাবলিশ করার জন্যই তারা আজকে এই পজিশন নিয়েছে। মনে করেন তারা বড় দল, তারা মনে করেন আগামীতে তাদের ক্ষমতায় আসার সম্ভাবনা আছে, এই জন্য তারা যেটা বলবেন বাকি সবাইকে এটাই মেনে চলতে হবে। এই যে একটা আমিত্ব, অহংকার বোধ, আমি, এই জায়গায় বিএনপি সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং এই অবস্থান থেকে তাদেরকে সরে আসা উচিত আমি মনে করি। কেন জানেন? এই যে এক অহংকার বোধ, এই অহংকার বোধ থেকে যদি সরে আসা না যায় তাহলে কোনো সংস্কারকে তারা মেনে নিতে পারবেন না। আপনি জানেন তারা সংস্কারের মূল কোন জায়গায় ডিসেন্টিং দিয়েছে? ডিসেন্টিং দিয়েছে উচ্চকক্ষ পিআর এর ভিত্তিতে গঠিত হবে কি হবে না এই মর্মে তারা ডিসেন্টিং দিয়েছে। উচ্চকক্ষ তারা চান, নিম্নকক্ষও তারা চান, কিন্তু সকল রাজনৈতিক দল চান উচ্চকক্ষ পিআর এর ভিত্তিতে হোক, কিন্তু বিএনপি সেটা চান না। এবং একই ব্যক্তি দলের প্রধান এবং সরকার প্রধান হতে পারবেন না, এটাও তারা চান না। এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, এটাও তারা চান না। একই সাথে তত্ত্বাবধায়ক সরকারের চতুর্থ যে অপশন আছে এটাও তারা চান না। তাহলে তারা মেজর বিষয়গুলোতে এই যে একটা ডিসেন্টিং রেখেছেন, তাহলে সংস্কার প্রক্রিয়ার, সাংবিধানিক সংস্কার প্রক্রিয়ার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য কি চোর পুলিশ খেলা, নাকি গঠনতন্ত্রের ভিতরে একটা পাওয়ার পলিটিক্স এর মধ্যে ব্যালেন্স আনা? পাওয়ার পলিটিক্স এর মধ্যে যদি ব্যালেন্স না আনা যায় তাহলে সংস্কার হবে কি? আগামীর পার্লামেন্ট কিভাবে গঠিত হবে, সেখানে কারা ইলেক্টেড হবে, কিভাবে সরকার গঠিত হবে, প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের সম্পর্ক কি হবে, এগুলো আমরা অতীতে নির্ণয় করতে পারি না দেখেই তো আমাদের দেশে একনায়কতন্ত্রী ব্যবস্থা ডেভেলপ করেছিল। আলোচনা করে আমরা পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট করার চেষ্টা করেছি। যেখানে গিয়ে পাওয়ার ডিস্ট্রিবিউশনের প্রশ্ন এসেছে সেখানে বিএনপি বেঁকে বসেছে। কারণ তারা কি চান? তাহলে পাওয়ার কনসেন্ট্রেশন চান, পাওয়ারকে এক জায়গায় চান, পাওয়ারকে এক ব্যক্তির হাতে চান। আমরা তো জনগণের হাতে পাওয়ার চাই, আমরা বিভিন্ন ইনস্টিটিউশনের হাতে পাওয়ার চাই, আমরা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে চাই, আমরা ব্যক্তির চাইতেও সিস্টেমকে বেশি গুরুত্ব দিতে চাই। এই পলিসির ভিত্তিতে আমাদের দেওয়া নোট অফ ডিসেন্টকেও ঐকমত্য কমিশন ডিসরিগার্ড করে গতকালকে তালিকা প্রকাশ করেছে। কোথায়? আমরা তো মেনে নিয়েছি। আমরা তো এই ঐকমত্য কমিশনে দেওয়া ডিসেন্টিং কেন বাদ দেওয়া হলো এই মর্মে তো আমরা ঐকমত্য কমিশনকে প্রতারক বলি। আমরা ঐকমত্য কমিশনকে বলি যে তারা মতানৈক্য তৈরি করছে, মতৈক্যের বিরুদ্ধে মতানৈক্য তৈরি করছে। ঐকমত্য কমিশনের যদি এই ক্ষমতা না থাকে যে কার ডিসেন্টিং সে অ্যাভয়েড করবে আর কে ডিসেন্টিং সে অ্যাকসেপ্ট করবে, তাহলে ঐকমত্য কমিশনের কি ক্ষমতা নাই? অ্যাডভোকেট শিশির মনির, পাল্টা একটা প্রশ্ন করি আপনাকে। বিএনপি বড় দল, বড় স্টেক হোল্ডার, সেই জন্য যদি বিএনপি তাদের আসলে জেদ ধরে রাখবার জন্য আপনি মনে করেন যে নাটাকে প্রাধান্য দিচ্ছে, জামায়াতে ইসলামীও যে কম শক্তিশালী নয় সেইটা বোঝানোর জন্যই কি আসলে একই দিনে করতে চাচ্ছে না গণভোট, কিছুটা আগে করতে চাচ্ছে এইরকম একটা কিছু? কারণ আমি বললাম আপনাকে যে খরচ বাড়বে, ইলেকশন কমিশন প্রিপেয়ার কিনা সেই বিষয়গুলো মাথায় রাখছেন কিনা? জামায়াতের কি কিছু প্রমাণ করবার বিষয় আছে যে আমরা আসলে পিআর নিয়ে বেশি সুবিধা করতে পারিনি, এখন আমরা গণভোট নিয়ে একটা বিএনপিকে দেখিয়ে দিব আমরাও একটা কিছু? মোটেও না। বিএনপি বলুক, দেখেন বিএনপি মেনে নেই উচ্চকক্ষ পিআর, বিএনপি তো মেনে নিচ্ছে না। আমরা কি বলেছি? আমরা বলেছি খরচ, আপনি তো বলছেন
আপনি একদিনেই করেন আর আগের দিনেই করেন, আপনার কি গণভোটের জন্য কি সেপারেট ব্যালট বাক্স দিতে হবে না? অবশ্যই সেপারেট ব্যালট বাক্স দিতে হবে। ব্যালট কি সেপারেটলি প্রিন্ট করতে হবে না? অবশ্যই ব্যালট সেপারেটলি প্রিন্ট করতে হবে। আর তাহলে আপনি ব্যালটও সেপারেটলি প্রিন্ট করবেন, বাক্সও সেপারেটলি করবেন, তাহলে খরচ কি একদিনে করলেও তো বাক্স লাগবে, একদিনে করলেও তো আপনাকে ব্যালট লাগবে, আগের দিনে করলেও তো ব্যালট লাগবে, 5 দিন আগে করলেও তো ব্যালট লাগবে, বাক্স লাগবে। সুতরাং খরচের প্রশ্ন কোথায় আসছে? খরচের প্রশ্ন আসতেছে শুধু পরিবহন। আর গণ অভ্যুত্থানের পরে একটা বাংলাদেশের সাংবিধানিক সিস্টেম একটা নতুন ডাইমেনশন নিতে যাচ্ছে। আপনি এখানে কয় লক্ষ টাকা খরচ হবে, কয় কোটি টাকা খরচ হবে, এটাকে বড় আর্গুমেন্ট করবেন, নাকি বিষয়টা কি করে সুন্দর করে অ্যাকসেপ্টেবল মেকানিজমে করা যাবে এটা আর্গুমেন্ট করবেন? আর ব্যালট বাক্স আলাদা করে ছাপাইতে হবে তো উভয় ক্ষেত্রে, আলাদা করে তো ব্যালটও ছাপাইতে হবে। তাহলে খরচের বিষয়টা কি? অতীতে 3টা গণভোট হয়েছে। আমার বন্ধু যিনি আর্গুমেন্ট করছেন রবিন ফারহান আপা, তার দল গণভোট করেছিল। তিনি জানেন না কোন বিষয়ে গণভোট হয়েছিল তখন? তিনি জানেন না? মাত্র যেদিন ঘোষণা দিয়েছেন তার 21 দিনের মাথায় তারা গণভোট করেছিলেন, 27 দিনের মাথায় গণভোট হয়েছে আগে, 29 দিনের মাথায় গণভোট হয়েছে আগে। আর এখন সেটি করার জন্য ওনারা বলছেন তাড়াহুড়া হবে। আসল কথা কি জানেন? আমি থলের বিড়ালটা ভেঙে দিব আজকে এখানে। আমি বলছি আসল কথা হলো সংস্কারের যে এজেন্ডাগুলোর সঙ্গে তারা দ্বিমত পোষণ করেছিলেন, তারা চান না এটা জনগণ দ্বারা আগে অ্যাপ্রুভড হোক। তারা চান, তারা মনে করেন ইলেকশন হবে, ক্ষমতায় আসবে, এরপরে বাকি সবাইকে তারা তাদের পিছিয়ে ঘোরা। আসতে চাই সাদ্দাম আপনার কাছে প্রশ্ন, গুপ্ত থেকে প্রকাশ্য এই যে রাজনীতি করার সুফল, এটির একটু খণ্ডন করবেন। জি, আমি আশা করি আমার বক্তব্যের মধ্যে ইন্টারফেয়ার করবেন না ভাই। ভাইয়ের কথা তো শুনলাম। আসলে দেখবেন যে গুম কমিশন একটা রিপোর্ট পেশ করেছে কিছুদিন আগে, সেখানে দেখানো হয়েছে যে কোন রাজনৈতিক দলের উপরে কি পরিমাণে গুমের ঘটনা ঘটেছে। সেখানে দেখবেন একক ছাত্র সংগঠন হিসেবে 2 নম্বর তালিকায় ইসলামী ছাত্র শিবিরের নাম আছে, ছাত্র দলের নাম নাই বা অন্য কোনো ছাত্র সংগঠনের নাম নাই। রাজনৈতিক দলের মাঝখানে একটা ছাত্র সংগঠন সেখানে স্থান পেয়েছে, তাদের নাকি 31% গুমের ঘটনা। এবং বিএমপির ক্ষেত্রে তাঁতি দল, ছাত্র দল, বিএমপি, তারপরে যুব দল সব মিলে 35% গুমের ঘটনা ঘটছে। তো এই হচ্ছে আমাদের উপরে জুলুম নির্যাতনের অবস্থা ছিল। কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের কোনো অফিস ইসলামী ছাত্র শিবির করতে পারে নাই। এত জুলুম নির্যাতনের শিকার যে সংগঠনটা হলো, তাদের ব্যাপারে যে এলিগেশনগুলো দিচ্ছে, আমাদের সংগঠনটা হচ্ছে ডায়নামিক একটা সংগঠন। প্রতি বছরই আমাদের সংগঠনের কমিটি চেঞ্জ হয়। আমাদের সংগঠন এমন না যে মানে হিউজ পরিমাণে মানে এরকম আছে যে 15 বছর ধরে ছাত্র জীবন আমার মানে শেষ হয়ে গেছে, এখনো সংগঠনে আসি। এই সিস্টেমটা আমাদের খুবই রেয়ার এবং প্রতি বছর সংগঠনের এই দায়িত্বশীল চেঞ্জ হওয়ার কারণে স্বাভাবিক পর্যায় থেকেই সংগঠনের গতিশীলতাটা আমাদের ধরে রাখার চেষ্টা করেছি। এবং আমাদের তো প্রায় 5-7 লক্ষ স্টুডেন্টদের নামে ছাত্র শিবিরের জনশক্তির নামে মামলা ছিল, প্রচুর পরিমাণে জেল জুলুমের শিকার। এটা ভাইও হচ্ছে দেখেছে, তার সাথেও জেলখানায় আমাদের অনেক ভাই অবস্থান করছে। এগুলো এখন যে মানে ন্যারেটিভ তারা দাঁড় করিয়েছে গুপ্তর ব্যাপারটা, আমি একটু শেষ করি গুপ্তর যে ব্যাপারটা, ওইটা 2-3টা এলিগেশন তারা নিয়ে আসে এবং ওই 2টার ব্যাপারে 3টার ব্যাপারে এই মিডিয়াতে শত বার এখানে বলা হয়েছে। কিন্তু তাদের ব্যাপারেও কিন্তু অজস্র এলিগেশন আছে, ছাত্রলীগ পুনর্বাসনের এলিগেশনগুলো। এই বিষয়গুলো নিয়ে তারা যে কতটাকে মানে এটা রিকভারি করতে পেরেছে, লাস্ট অনেক কমিটিতে আমরা দেখেছি ছাত্রলীগের পোস্টধারী লোকজন ছাত্রদলের কমিটিগুলোতে আছে। সুতরাং গুপ্তবৃত্তি, গুপ্তচরবৃত্তি এগুলো ছাত্রদলই সবচেয়ে বেশি করছে, যেটা আমরা দেখেছি। কিন্তু উদরপিণ্ডি বুদার ঘাড়ে আরেকজনের এটা আমাদের উপরে চাপানোর জন্য চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগ যদি ছাত্র শিবিরকে ভোট দেয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের ক্যান্ডিডেটের চাইতে 9000 ভোট ছাত্র শিবির বেশি পেয়েছে। তো তাদের যদি এখন বিশ্ববিদ্যালয়ে মাত্র 5000 ভোট থাকে আর ছাত্রলীগের 9000 ভোট থাকে, তাহলে তো তাদের রাজনীতিই করার দরকার নাই। আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যান, তাদের জিএস ক্যান্ডিডেটের চাইতে আমাদের জিএস ক্যান্ডিডেট বা হচ্ছে যিনি বিজয় অর্জন করছে দেখবেন 40-50 গুণ বেশি ভোট পেয়েছে। আবার ভিপি ক্যান্ডিডেট আমাদের 4 গুণ বেশি ভোট পেয়েছে। তো ছাত্রলীগের অ্যাক্টিভিজম বা সকল ভোট ইসলামী ছাত্র শিবির পেয়েছে, এটা মিথ্যা ন্যারেটিভ। আর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবেন যে তাদের যে ভিপি ক্যান্ডিডেট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সব ভোট পেয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কাদের ভোট কেন্দ্র ছিল বা কাদের হাত ছিল, এই হ্যাঁ জগন্নাথ হল, সেটা সবাই জানে কম বেশি। ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস ইসলামী ছাত্র শিবির চালাইছে, ছাত্রদলও প্রচুর পরিমাণে ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস করতেছে, এটা অস্বীকার করতে পারবে না। বিভিন্ন ধরনের ফিল্টার এবং আমার মনে হচ্ছে এই বিষয়ে আপনাদের যুক্তি খণ্ডন বোঝা গিয়েছে। আমি একটু শেষ করি, সেটা হচ্ছে ছাত্রদলের যে পজিটিভ
ও অ্যাক্টিভিটিসগুলো আমরা বারংবার বলছি, আমরা নতুন রাজনৈতিক একটা সিচুয়েশন তৈরি হয়েছে ক্যাম্পাসে, সবাই মিলে নতুনভাবে ছাত্রদের কল্যাণে কাজ করি। ছাত্রদের মানে ছাত্রলীগ ভোট দিয়ে শিবিরকে জিতিয়েছে মানে সকল শিক্ষার্থীদের আবার ছাত্রলীগের না, আমি একটা ভুল ব্যাখ্যা দিচ্ছেন ভাই, জায়গায় চলে যাওয়ার একটা মানসিকতা তাদের। আমি তো এই শুধু যে এটাই বলি না। জিনিসগুলো আমি তো one of the stake, আমি বলছি অনেকগুলি শেষ করি মাধ্যমে ভাই। একটা আপনি ছাত্রলীগ একটু এটা নোট পাইছেন, নেন, এটা বললাম আপনি একটু যে নোট নেন, আপনি এত বলেন। যে ছাত্রলীগ আপনাদের উপর নির্যাতন করলো 5 আগস্ট ঠিক আছে। পরবর্তী সময় ছাত্রলীগের নামে একটা মামলা কেন করলেন? না না, অসংখ্য মামলা কেন, করছি কে আমরা। কোথায় করছেন? গুম কমিশন আপনি জানেন না, এই প্রোগ্রাম কারণে দিছেন আপনার একটা ছাত্রলীগের এই দেখেন বিরুদ্ধে। মিথ্যাচার করাটা বন্ধ করতে হবে ওই ভাই। আমরা মার্চ ফর জাস্টিস করছি, তারপরে আপনারা করছেন নাকি? আমি জাভেদ রাসিনের কাছে